আমরা ৩ পর্যায়ে আমাদের ১৮২টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ রয়েছে, তাদেরকে ভাগ করে মতবিনিময় সভা করেছি। সেখানে আমরা ব্যাংকগুলোকে আলাদা করেছিলাম, ৬৪টি ব্যাংক, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা আলাদা করেছিলাম এবং অন্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে আলাদা করেছিলাম, যেহেতু আমাদের বসার জায়গা কম এবং ম্যানেজ করার বিষয়টা মাথায় রেখে ৩ দিনে করা। এটার অন্যতম কয়েকটি উদ্দেশ্য ছিল। একটা ছিল যে এরা যেহেতু আমাদের সাথে একটা চুক্তির ভিত্তিতে কাজ করে, এদের সাথে আমরা কখনো মতবিনিময় করি নাই। আর যেহেতু আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে আমাদের যে চুক্তি ছিল সেটা আমরা একটা বিশেষ অভিযোগের কারণে বাতিল করি, তো আমরা পরবর্তীতে জানতে পারি যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি বা অনলাইনে এনআইডির সাথে বিভিন্ন রকম কাজ করে। তখন আমরা এটা খুঁজতে শুরু করি যে কোথা থেকে হয়, আমাদের টেকনিক্যাল লোকজন যারা তারা খোঁজা শুরু করে। তো তখন আমরা কয়েকটা প্রতিষ্ঠানে আমরা লোক পাঠাই, যে সমস্ত প্রতিষ্ঠান থেকে হচ্ছে মর্মে আমরা অনুমান করি। তো লোকজন পাঠানোর পরে আমরা দেখি যে সেখান থেকে বিভিন্নভাবে ডেটা লিক হচ্ছে এবং ওই লোকগুলো ওই লিক জায়গা থেকে ব্যবহার করছে। তখন আমরা ওইগুলো ক্লোজ করে দিই এবং আমরা তখন চিন্তা করি যে তাদেরকেও আসলে আমাদের সাথে সম্পৃক্ত করা দরকার এবং এই যে মূল্যবান ডেটা, এই যে তথ্য ভাণ্ডার, এটা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ডাটা যাতে ফাঁস হতে না পারে বা কোনোভাবে লিক হতে না পারে, সেই জন্যে আমরা তাদেরকে ডাকি এবং তাদের মতামত গ্রহণ করি এবং কিভাবে এই ডেটাগুলো আরও বেশি প্রোটেক্টেড করা যায়, আরও বেশি সতর্ক থাকা যায়, সেই চিন্তাটা আমরা করি। তো হ্যাঁ, আমরা বলি, আমরা যে ডিসিশনগুলো নিয়েছিলাম সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি আমাদের প্রাথমিকভাবে। সেটা হচ্ছে যে আমরা এখন ওনাদেরকে 2ভাবে সেবা দিয়ে থাকি। এটা হচ্ছে এপিএ সিস্টেমে, যেটা ডাইরেক্ট ওনারা আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকে কাজ করতে পারেন। আরটা হচ্ছে পোর্টাল সিস্টেমে, অর্থাৎ ওই যে আপনার এনআইডি নাম্বার এবং ব্যক্তির জন্ম তারিখ দিলে পোর্টালে এই তথ্যগুলো ভেসে আসে। তো এইভাবে তারা নিচ্ছিল, কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত এরকম হয়েছে যে আমরা যেহেতু এনআইডি ওনারা যাচাই করে, তাহলে আমরা ওনাদেরকে এনআইডি যাচাই করাবো। কিন্তু এতদিন আমরা যেটা করেছি 14 সাল থেকে, সেটা হচ্ছে যে ওনারা যখন এই 2টা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করতো। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এইটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। এবং যদি ধরেন একটা লোক 5টা ডেটা আমার কাছে চাচ্ছে, তার জন্ম তারিখ, তার বাবার নাম, তার মায়ের নাম এবং তার ব্যক্তিগত নাম অথবা অন্য আরেকটা ডেটা, তখন এই 5টা ডেটা উনি যখন আমাদের কাছে পাঠাবে, অর্থাৎ সিস্টেমে পাঠাবে, সিস্টেম থেকে ধরেন এর মধ্যে 4টা সঠিক আছে, একটা হয়তো ভুল আছে, সিস্টেম বলে দেবে যে তোমার এই 4টা ঠিক আছে, এইটা ভুল আছে। তো তখন সে হয়তো চিন্তা করবে যে কোথায় ভুল। আর আরেকটা প্ল্যান এরকম হচ্ছে যে তারা ওই লোকটাকেও দেখতে পাবে। এখন তো এমন হতে পারে যে আমাদের লোকজন চিন্তা করেছে, যারা টেকনিক্যাল লোক, এবং আপনারা হয়তো জানেন, অনেকে তার নিজের ছবিটা এডিট করে ফেলে অন্যের এনআইডিতে নিজের ছবি লাগাই ফেলতে পারে, ফেলে কিন্তু একটা ব্যাংকে বা একটা প্রতিষ্ঠানে যেয়ে আপনার সহযোগিতা চাইতে পারে। তো আপনি তো লোকটাকে আইডেন্টিফাই করতে পারলেন না। তো ওনাদের একটা সাজেশন ছিল যে আমরা যদি এরকম একটা সিস্টেম করি যে ওনারা ওই ফেসটা দেখতে পারবে, তাহলে ভালো হয়। তো আমাদের এন্ড থেকে লোকজন মনে করেছে এটা দেওয়া সম্ভব। কেউ আমাদের কাছ থেকে আঙুলের ছাপের ইয়েটা নিতে চায়, তো আমাদের লোকজন বলছে এটাও দেওয়া সম্ভব, কিন্তু আমাদের সেজন্য কিছু কাজ করতে হবে। কিন্তু ওনাদের মানে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে অথবা এনআইডি যাচাই সেবাটা নিতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, বলছি, এখন যেহেতু আমরা লিকের কিছু প্রমাণ আমরা পেয়েছিলাম, সেই জন্যে, এবং আমরা এগুলো এখন বন্ধ করেছি, আমরা এখনও খুঁজছি আর পাচ্ছি না। তো আমরা চিন্তা করলাম যে ওই সিস্টেমে কিন্তু আমরা চিঠি দিয়েছি, লোক পাঠিয়েছি, এবং আগে খুব বেশি মনিটরিং ছিল না। আমাদের দেশে তো এটা একটা বড় সমস্যা যে আমরা অনেক আইন কানুন, নিয়ম কানুন করি, কিন্তু আমরা আসলে এগুলো ফলো আপ করি না, অথবা আমরাকে যেটা বলে মানে শাসনটা করি না, বা আমরা ভালোভাবে দেখি না। এখন আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা টিম করে দিব, এবং সেখানে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
বা নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট থাকবেন ওই টিমে, এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে পারবেন, যাতে ওই সিস্টেমে কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটাও নেওয়া সহজ হয়। আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা এখন যেই সিস্টেমে যেতে চাচ্ছি এটা হয়তো আমরা মনে করছি সিস্টেমের জন্য ভালো হবে, এবং আমরা কমিশন থেকে যেই নির্দেশনা পেয়েছি যে যে কোনোভাবেই হোক আমাদের ডেটাটা সংরক্ষণ করতে হবে, এবং এই ডেটা যাতে কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তা সেই কারণে আমরা কিন্তু আর একটা মেজার্স নিতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। হ্যাঁ, মানে একটা ভেন্ডার প্রতিষ্ঠান তারা ধরেন একটা দুর্বল সিস্টেম চালু করেছে, এটা তো যারা নন টেকনিক্যাল লোক তারা তো বুঝে না, তো তারা যেন আপনার হচ্ছে ওইরকম না করে সেজন্য তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব, অ্যাজ ওয়েল অ্যাজ যে বা যারা পরিচালনা করবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরও সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব, এবং যারা এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। তো এইটা নেওয়ার কারণে যেটা হবে যে যেহেতু তাদের তথ্য উপাত্ত মানে পরিষ্কারভাবে আমাদের কাছে থাকবে এবং তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়া হবে, সেই জন্যে তারা একটু সতর্ক থাকবে, এটা আমরা চিন্তা করছি আর কি। এর পাশাপাশি আমরা আরেকটা যে চিন্তা করেছি সেটা হচ্ছে যে আপনার ওদের মানে সিস্টেমগুলো আমরা এমনভাবে ওদেরকে ডেভেলপ করতে বলবো যে ওই সিস্টেমে আমরা বলে দেবো যে এই সিকিউরিটিগুলো থাকতে হবে, যদি না থাকে তাহলে ওরা যেটা করবে প্রথমত ওরা নিজেরা নিজেদের সিস্টেম মনিটরিং করবে, এই সত্যটা এখন আমরা দিতে চাচ্ছি। ওরা ওদের সিস্টেম মনিটরিং করবে, ওরা কিছুদিন পর পর বা আমরা শব্দটা বলেছি নিয়মিত ওদের সিস্টেমটা ওরা অডিট করবে, ওরা করে দেখবে যে এখানে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, যদি থাকে ওরা আগেই মেরামত করে ফেলবে, যাতে করে আমরা যেও যেন দেখতে পারে যেন এটা আপনার হচ্ছে এখান থেকে কোনো অসুবিধা হচ্ছে না, এটা সঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা যে সুপারিশগুলো ওনাদের কাছ থেকে পেয়েছি সেগুলো আমরা মোটামুটি রেডি করে ফেলেছি। আমরা আগামীকালে তো মিটিং, আগামীকালে আমাদের এটা নিয়ে মিটিং আছে, ওই তার আগামী পরশু আমরা এই বিষয়গুলো ওই দিন চূড়ান্ত করে ফেলবো, কি কি আমরা রাখতে পাচ্ছি বা পাচ্ছি না এবং কি কি করতে যাচ্ছে এটা আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো আশা করছি। হ্যাঁ, আরিদের সাথে মিটিংয়ের বিষয় ছিল বেশ কয়েকটা। একটা হচ্ছে যে আমি আপনাদেরকে প্রথম দিন এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আমাদের কাছে 3,78,000 আবেদন পেন্ডিং আছে। এই আবেদনগুলোর জন্য আপনি দেখেন এখনও অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে, এই লোকগুলো অনেকেই খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা এই আবেদনগুলো নিষ্পত্তি করব ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে। আমরা সেই ক্রাশ প্রোগ্রামের কাজ কতদূর এগিয়েছে এটার জন্য আজকে আমি ওনাদের সাথে কথা বলেছি, এটা হচ্ছে এক। দুই হচ্ছে আমরা তো এখন পর্যন্ত সন্তুষ্ট, কারণ আমাদের এই হেড অফিসে আমার কাছেই প্রায় 2,000-এর বেশি আবেদন পেন্ডিং ছিল, এটার আর একটিও অবশিষ্ট নেই, একেবারেই শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এর বাইরে আমাদের এই যে ডাইরেক্টর সাহেবদের কাছে কিছু আবেদন আছে যেগুলো সংখ্যাটা একটু বেশি, ওইগুলো আমরা এখন আমাদের ডাইরেক্টরদের মধ্যে ভাগ করে দিয়েছি, ওনারাও কাজ করছে। তা আমরা আশা করছি যে এই 3 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। তা যেহেতু আমরা এখন ভোটার রেজিস্ট্রেশনের কাজটা করছি, তো ভোটার রেজিস্ট্রেশনের কাজে যেন এই কাজটা বন্ধ হয়ে না যায় আর মানুষের ভোগান্তিটা যেন না বেড়ে যায়, সেই জন্য ওনাদেরকে একটু সেন্সিটাইজ করা যায়, আপনারা এইটা কিন্তু ভুলে যান না। একজন আমাকে বলে গেল, স্যার যত কষ্টই হোক প্রতিদিন আমি 100 থেকে 150 নিষ্পত্তি করছি। ফ্রেশ প্রোগ্রাম নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সংখ্যা যদি বলতেন কত নিষ্পত্তি হয়েছে? আমি এক্স্যাক্টলি সংখ্যা বলতে পারবো না, তবে আমার মনে হয় যে এটা আমরা 50%-এর মতো করে ফেলেছি। নতুন কিন্তু আবেদন হচ্ছে, বাট আমাদের যেটা পেন্ডিং ছিল এটা আমাদের মাথা ব্যথার কারণ ছিল। এটা তো একটা চলমান প্রক্রিয়া, মানুষের সুবিধা অসুবিধা হলে সে আসবে আমাদেরকে বলবে। কিছু কিছু আছে একেবারে সিম্পল, যেগুলো হয়তো আমাদের ডেটাতেও সঠিক আছে, হয়তো আমাদের লেখার সময় একটু ভুল হয়েছে, এগুলো কিন্তু এমনিতেই হয়ে যায়। তো সেই ধরনের আবেদন নিয়ে আমরা চিন্তিত না। যেগুলো নিয়ে আমরা চিন্তা করি সেটা হচ্ছে যে মানুষের অনেকের ধরেন জমি বিক্রি করা অথবা ভর্তি হওয়া অথবা বিদেশে যাওয়া অথবা মানে উত্তরাধিকার চলে যাওয়া, এরকম নানা রকম বিষয় থাকে। ওই বিষয়গুলো নিয়ে আমাদের একটু তদন্ত করতে হয়, দেখতে হয়, এবং আমরা তো সবাই একরকম না, এক একজন তো মানে কেউ কেউ ভালোভাবে চিন্তা করে, কেউ কেউ ভালোভাবে চিন্তা করে না।
তো সবগুলো আমাদের চেক করতে হয়, সেজন্য হয়তো একটু সময় লাগে। বাট আমি আশা করছি, আমার ডেটটা মনে আছে, আমাদের রেকর্ড করা আছে যে আমরা কবে চিঠিটা দিয়েছি। ওই ডেট থেকে 3 মাসের মধ্যে, 3 মাস পরে আপনাদেরকে আমি ভালো রেজাল্ট দিতে পারবো, কারণ আমি ফিল্ডে যখন যাচ্ছে আমি এই বিষয়টা তদারকি করছি। এবং আপনি এখানে একটু যদি, আমরা তো এখানে 2-1টা লোক ধরেছি, পুলিশেও দিয়েছি, এটা কিন্তু একবার দুদক এসেছিল, দুদকের পরেও কিন্তু আমরা লোকজন ধরেছি এবং তাদেরকে কিন্তু আমরা পুলিশে দিয়েছি। তো আমাদের এই প্রক্রিয়াটা অব্যাহত আছে, যেহেতু মানে বাংলাদেশে এখন একটা চমৎকার পরিবেশ বিরাজ করছে এবং ইলেকশন কমিশনে একটা, আপনারা জানেন কমিশন কিভাবে কাজ করছে, তো কমিশন আমাদেরকে মানে ফুল সহযোগিতা দিচ্ছে এবং আমরা এই কাজগুলোকে ভালোভাবে করে নিতে পারছি। আপনারা এটাও জানেন যে আমরা যারা অন্যায় করছে তাদেরকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না, বিকজ আমরা তো সুনামগঞ্জে 2 জনের বিরুদ্ধে তো আমরা মামলা করেছি এবং তারা কিন্তু এখন জেলে। সো এবং অন্য যারা এরকম আছে, আমরা দোহারেও কিন্তু একটা মামলা করেছি, কিন্তু ও পালিয়ে গেছে। ফরিদপুরের সালথায় একটা মামলা হয়েছে, ও পালিয়ে গেছে, বাট এখন তো সে আর আমাদের অংশ না। সুতরাং যারা দুর্নীতি করতে চায় বা অন্যায় করতে চায় তাদের ব্যাপারে আমাদের আসলে সহযোগিতা করার বা সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই, কারণ দিন শেষে মানুষই কষ্ট পাচ্ছে। জি প্লিজ স্যার, তাহলে স্যার জামালপুরের বকশীগঞ্জ, নারায়ণগঞ্জের বন্দর, তারপরে নওগাঁর পত্নীতলা, স্যার এগুলো বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? এগুলো তো আপনি যে হিসেবে মামলা করেছেন এরকম ঘটনা এগুলোতেও ঘটেছে আমরা যেহেতু ধরেন আমাদের তো অনেকগুলো কাজ করতে হচ্ছে, আমরা প্রত্যেকটা বিষয় করছি, তবে হয়তো একই গতিতে সবগুলো হচ্ছে না। কিন্তু ধরেন এইগুলো কিন্তু একদিনও হয় না, এই যে 3টা-4টা ঘটেছে এটাও কিন্তু এই পরপর হয়েছে। এই প্রত্যেকটাই আমাদের বিবেচনায় আছে। কোনো ওটার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা হয়তো তার ব্যস্ততার কারণে কয়েকদিন সময় নিয়েছে। তো এইগুলো হয়ে গেলেই আমাদের কাছে রিপোর্ট এলেই আমরা ব্যবস্থা নিব।